ফ্যাটিগ হচ্ছে সবচেয়ে বড় রিজন ফেইলিয়ারের। যত ধরনের ফেইলিয়ার হয় মেটেরিয়ালের বা কোনো বড় ইনফ্রাস্ট্রাকচারের, ফ্যাটিগ একটা অনেক বড় রিজন এই ফেইলিয়ারের। অনেক সময় বলা হয় যে 80 থেকে 90% ফেইলিয়ারই হচ্ছে ফ্যাটিগ ফেইলিয়ার। এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, দেখো 1967-এ এটা ইউএস এর একটা ব্রিজ। এই ব্রিজটা কোনো ইন্ডিকেশন ছাড়া হঠাৎ করে কোলাপস করে ওহাইও রিভারে। আর এটা একদম পুরোটা, পরে এটা আবার নতুন করে দিক দিয়ে বানিয়েছে, কিন্তু এই ব্রিজটা পুরোটা কোলাপস করে গেছে। এবং এটার রিজনটা ছিল করোশন ফ্যাটিগ অফ স্টিল বার্স। স্টিল যে স্টিল স্ট্রাকচারের ছিল ব্রিজটা, সেটার কিছু কিছু জায়গায় করোশন হয়েছে। করোশন হওয়ার কারণে তারপরে সেটা ফ্যাটিগ হওয়াটা ইজি হয়েছে। ফ্যাটিগ কি আমরা এখনই দেখছি। তো করোশনটা ফ্যাটিগটাকে আরো ত্বরান্বিত করেছে। কারোর একটা মাইক্রোফোন অন করা আছে, একটু বন্ধ করে দাও। তো করোশনের কারণে ফ্যাটিগটা আরো ত্বরান্বিত হয়েছে। তো ফ্যাটিগ একটা খুব বড় রিজন মেটেরিয়ালের ফেইলিয়ারের, এবং ডিজাইন করার সময় এটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা কনসিডার করা যে ফ্যাটিগ ফেইলিয়ার হতে পারে মেটেরিয়ালের। কেন ফ্যাটিগ ইম্পর্টেন্ট? A bar of steel repeatedly loaded and unloaded at 85% of its yield strength will ultimately fail in fatigue if it is loaded through enough cycles. যেটা বলা হচ্ছে যে আমরা জানি yield strength হচ্ছে আমাদের ইন্ডিকেশনটা কোথায় মেটেরিয়াল ডিফর্ম করা শুরু করে। আর আমরা এটাও জানি যে ইল্ড পয়েন্ট আসার আগে মেটেরিয়ালটা ফেইল করবে না, কারণ ইল্ডিংয়েই তোমার ডিফরমেশন শুরু হচ্ছে। তারপরে গিয়ে তোমার সিরামিক মেটেরিয়াল খুব তাড়াতাড়ি ফেইল করে যেতে পারে, বা অন্য যেগুলা মেটাল আছে তোমার মেটালিক মেটেরিয়ালস যেগুলো, সেগুলো ইল্ডিং এর পরে প্লাস্টিক ডিফরমেশন হয়ে তারপরে ফ্র্যাকচার হয়, কিন্তু ইল্ডিং এর আগেই বা ইল্ড পয়েন্টের আগেই ফেইলিয়ার হয় না। কিন্তু ফ্যাটিগের কারণে দেখো এখানে বলছে যে 85% of its yield strength, যেটা yield strength সেটার যদি 85% ভ্যালুতে, মানে yield strength যদি 100 মেগাপ্যাসকেল হয়, তাহলে দেখা যাচ্ছে 85 মেগাপ্যাসকেলেই যদি আমরা একটা মনে করো বার অফ স্টিল, একটা স্টিলের বার বা রড, যেটা কালকে দেখলে, এরকম একটা রডকে যদি আমরা মনে করো এটার yield strength হচ্ছে 100 মেগাপ্যাসকেল, কিন্তু আমরা মনে করো 85 মেগাপ্যাসকেলে এটাকে কি করছি, বারবার লোডিং আনলোডিং করছি। ওই যে আমরা টেনসাইল টেস্ট করছিলাম, টান দিচ্ছিলাম, হ্যাঁ, তো ওইটা যদি আমরা করি যে কন্টিনিউয়াসলি মনে করো টেনসাইল লোড দিচ্ছি, আবার লোডটা রিলিজ করে দিচ্ছি, অথবা কম্প্রেসিভ লোড দিচ্ছি। মনে করো যে টেনসাইল লোড দিচ্ছি, আবার কম্প্রেসিভ লোড দিচ্ছি, টেনসাইল লোড দিচ্ছি, আবার কম্প্রেসিভ লোড দিচ্ছি। এই লোডিং আর আনলোডিং এর যে বিষয়টা, বা লোডিং বা উল্টা দিকে লোড দেওয়ার যে বিষয়টা, এরকম যদি করতে থাকি, এবং যদি এনাফ সাইকেল, মানে অনেকগুলো সাইকেল, হাজার হাজার বা লক্ষ লক্ষ সাইকেল যদি আমরা এরকম দিতে থাকি, তখন দেখা যায় যে যদিও মেটেরিয়াল ইল্ডিং এর আগে ফেইল করার কথা না, কিন্তু এটা ফেইল করে যেতে পারে 85% বা এরকম লোডেই। দেখা যাচ্ছে ইল্ডের চাইতেও, ইল্ড স্ট্রেংথের চাইতেও কম স্ট্রেংথে, কম লোডেই এটা ফেইল করে যাচ্ছে। সেই জন্যই ফ্যাটিগ ইম্পর্টেন্ট, কারণ আমরা ডিজাইনে ইল্ড লোড জেনে নিয়ে তারপরে ডিজাইন করি, এবং আমরা নিশ্চিন্ত থাকি যদি আমরা ইল্ড স্ট্রেংথের চাইতে কম স্ট্রেংথ ধরে, যে এই মেটেরিয়ালটা যখন সার্ভিসে যাবে এর উপরে এর চাইতে বেশি লোড পড়বে না, সেটা আমরা ধরে নিই। যেমন 100 মেগাপ্যাসকেলে গিয়ে এটা ইল্ডিং শুরু হয়, তাহলে আমরা সেফ থাকার জন্য তোমার মনে করো 90 মেগাপ্যাসকেল ধরেছি, যে এটার উপরে সার্ভিসে ম্যাক্সিমাম 90 মেগাপ্যাসকেল স্ট্রেংথ আসতে পারে। কিন্তু যদি এটা ফ্যাটিগ লোডিং এর ফ্যাটিগ লোডেড, মানে ফ্যাটিগ হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে 100 মেগাপ্যাসকেলে ইল্ডিং শুরু হওয়ার কথা, ফ্র্যাকচার তো আরো পরে,
100 মেগাপ্যাসকেলে যেখানে ইল্ডিং হওয়ার কথা এটা 85 মেগাপ্যাসকেলেই ভেঙে যাচ্ছে, এরকম হতে পারে, ফেইল করে যাচ্ছে। তো সেই জন্য এটা ডিজাস্টার হয়ে যাচ্ছে যে আমরা ডিজাইন করছি ইল্ড স্ট্রেংথ ধরে, কিন্তু ফ্যাটিগ লোডিং এর কারণে বা মেটেরিয়াল ফ্যাটিগ হয়ে যাওয়ার কারণে সেটা কম লোডেই সেটা ফেইল করে যাচ্ছে। সেই জন্যই ফ্যাটিগ খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের ডিজাইনে কাজে লাগে। Steel ordinarily elongates approximately 30% in a typical tensile test. Almost no elongation is evident in the appearance of fatigue fractures. সাধারণত স্টিল দেখা যায় যে একটা, তোমরা গতকালকে যে টেস্টটা দেখেছো, এখন একটু হয়তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করছি, যে 30% ইলংগেশন হয়। 30% ইলংগেশন মানে যদি আমরা এটাকে টেনসাইল লোড দিচ্ছি তাহলে এটা দেখা যাচ্ছে যে আগে যেটা ছিল তার চাইতে এটা 30% বেড়ে গেছে। মনে করো 200 ছিল এটার গেজ লেংথ, এটা টেনসাইল লোডের পরে মনে করো 260 মিলিমিটার হয়ে গেছে। যদি এরকম হয় সাধারণত দেখা যায় যে অনেকটা ইলংগেশন হয়। কিন্তু ফ্যাটিগ ফ্র্যাকচারের, যখন ফ্যাটিগের কারণে ফ্র্যাকচার হয় তখন দেখা যায় যে কোনো ইলংগেশনই হয় নাই, কোনো ইলংগেশনই হয় নাই। স্টিল তোমার ব্রিটল মেটেরিয়ালের মতন ফেইল করে গেছে, কোনো ইন্ডিকেশন নাই, হঠাৎ করে ফেইল করে গেছে। তো সেই জন্য তোমার এই ফ্যাটিগটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে ইল্ড স্ট্রেংথের চাইতে কম স্ট্রেংথেই এটা ফেইল করে যায়। আবার ইলংগেশন, অলমোস্ট কোনো ইলংগেশনই হয় না, যেটা একটা আমাদের ভালো ইন্ডিকেশন। একটা আমরা পাইপের ফেইলিয়ার দেখেছিলাম, খেয়াল আছে কিনা? হ্যাঁ, তো আমরা দেখেছিলাম যে পাইপটা অনেকটা বেঁকে গেছে, তো সেটা আমাদের একটা ইন্ডিকেশন যে এই জিনিসটা ফেইল করতে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যাটিগ ফেইলিয়ার যখন হচ্ছে তখন কোনো ইন্ডিকেশনই নাই, তোমার হঠাৎ করে এটা ফেইল করে যাচ্ছে। সেই জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে কারো একটা মাইক্রোফোন অন করা আছে, একটু সবাই মাইক্রোফোনটা বন্ধ করো। আচ্ছা, তাহলে ফ্যাটিগটা কি? আমরা বলছি যে ফ্যাটিগটা খুব ডেঞ্জারাস, ফ্যাটিগের কারণে ফেইলিয়ার যেগুলো হতে পারে। ফ্যাটিগটা কি? হোয়াট ইজ ফ্যাটিগ? এ ফর্ম অফ ফেইলিয়ার that occurs in structures subjected to dynamic and fluctuating stresses, for example bridges, aircraft, etc. দেখো আমরা অনেক সময় তোমরা এটা খেয়াল করেছো, মনে করো কোন একটা জিনিস কেউ ভাঙতে পারছে না, যেমন একটা কি বলবো, মনে করো একটা স্টিলের ওয়্যার বাঁধতে দেখেছো, যেটা ওই যে কনস্ট্রাকশনের সময় যেটাকে বলে গুনা, গুনা বাঁধছে, দেখেছো কি? ইয়েস ম্যাম। কনস্ট্রাকশনের সময় কেউ যদি খেয়াল করো যে ওয়্যার দিয়ে, এখন অনেকটাই ওয়েল্ডিং করে কিন্তু তাও এটা আছে এখনো, ওয়্যার দিয়ে বেঁধে দিচ্ছে, এবং এটা কিন্তু বারবার অনেকেই কাটে না। হ্যাঁ, যারা কাটছে কিন্তু যারা কাটে না তারা কি করে দেখেছো, যেটাকে ফোল্ড করে এদিক ওদিক এদিক ওদিক করতে থাকে। হ্যাঁ, যেভাবে করে এই যে এটা করছে, এটাকে একবার এদিকে বাঁকাচ্ছে তারপরে আবার উল্টা দিকে বাঁকাবে, একবার এদিকে বাঁকাবে তারপর আবার উল্টা দিকে বাঁকাবে। সেইভাবেই কিন্তু ওয়্যারটাও তোমার একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, এরকম ভাবে বারবার ফোল্ড করে ওটাকে কিন্তু সে ছিঁড়ে ফেলতে পারছে বা আলাদা কেটে ফেলতে পারছে, তাই না? কিন্তু ওটাকে যদি ও টানতো, তোমরা চিন্তা করো যে একটা ওয়্যার কি টেনেও ছিঁড়তে পারবে? এটা ডিফিকাল্ট, টেনে এটাকে ছিঁড়া মানুষের পক্ষে হাতে ডিফিকাল্ট, কিন্তু ও কিন্তু এটাকে কেটে ফেলতে পারছে যদি সে তোমার দুই পাশে এরকম ভাবে ফোল্ড করতে থাকে। জিনিসটাকে ইমাজিন করতে পারছি আমরা? এটাই হচ্ছে ফ্যাটিগ লোড। সে আসলে ফ্যাটিগ লোড দিচ্ছে, সাইক্লিক লোডিং দিচ্ছে ওই জিনিসটার উপরে, তোমার স্যাম্পলটার উপরে সে ফ্যাটিগ লোড বা সাইক্লিক লোডিং দিচ্ছে, যাতে করে সে ফেইল করে যাচ্ছে, ইল্ড পয়েন্টের আগেই সে ফেইল করে যাচ্ছে। একবার ওর উপরে টেনসাইল লোড দিচ্ছে, একবার কম্প্রেসিভ লোড দিচ্ছে। দেখে মনে হয় যে সে ঘুরাচ্ছে, আসলে সেটা না, আসলে সে এদিক ওদিক করছে, একবার টেনসাইল একবার কম্প্রেসিভ লোড দিচ্ছে। তাইলে এই ধরনের লোড দেওয়ার কারণে তোমার মেটেরিয়াল ফ্যাটিগ হয়ে ফেইল করে যায়।
এটা এক্সাম্পল দেয়া হচ্ছে যে ব্রিজে বা এয়ারক্রাফটে হয়। আমরা বুঝতে পারি ব্রিজে কি হয়, তোমার ব্রিজ গুলা দিয়ে যখন ভেহিকল যায়, দিনের মধ্যে অসংখ্যবার ভারী ভারী ভেহিকল যাচ্ছে, অসংখ্যবার যাচ্ছে। তোমার মনে করো একটা ব্রিজের উপর দিয়ে হয়তো একদিনে 1000 ভেহিকল গেল, 1000 ভেহিকলের একটা লোড আছে। যখনই ভেহিকলটা যাচ্ছে তখনই ব্রিজটা যেদিকে বাঁকা হচ্ছে, যখন ওই বাস বলো বা ট্রেন বলো বা যেটাই চলে গেল, মানে ওখানে আর নাই, তখন কিন্তু ওই লোডিং যেটা এতক্ষণ লোডেড ছিল সেটা কিন্তু আনলোড হয়ে গেল। যেটা এখন নিচের দিকে একটুখানি কার্ভ হয়েছিল সেটা কিন্তু এখন আবার আনলোড হয়ে গেল। এবং একটা ব্রিজ এটা দিনের মধ্যে অসংখ্যবার এরকম লোডেড আনলোডেড হয়, এবং এক মাসে আরো বেশিবার হয়, বছরে অনেকবার হয়। তো যেটা হলো ব্রিজটার হয়তো লাইফ ধরে নিচ্ছে যে এটা 30 বছর যাবে বা এটা 50 বছর যাবে, কিন্তু এই ফ্যাটিগ লোডিং এর কারণে দেখা যায় যে এটা, যদি ফ্যাটিগটা আমরা কনসিডার না করি ডিজাইনের সময়, তাহলে দেখা যাবে সার্ভিস লাইফ যেটা 50 বছর ক্যালকুলেট করা হয়েছিল সেটা হয়তো 10 বছরেই সেটা ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে, কোলাপস করে যাচ্ছে। আরেকটা হতে পারে যে এয়ারক্রাফট যেগুলো আছে, এয়ারক্রাফট গুলো যখন প্লেন মনে করো উপরের দিকে উঠছে, মানে ল্যান্ডিং এর সময়, টেক অফ এর সময় একরকম, আবার যখন ল্যান্ড করছে তখন আরেক রকম বুঝতে পারি আমরা। যখন উপরের দিকে উঠছে তখন বাতাসের প্রেসারটা ওর যে প্লেনের যে উইংস আছে, ডানাগুলো আছে, সেগুলোর উপরে একদিকে লোড দিচ্ছে। সেই প্লেনটাই যখন উঠছে তখন একদিকে লোড দিচ্ছে বাতাসের প্রেসারটা, আর যখন প্লেনটা নামছে তখন প্রেসারটা তার উল্টা দিকে কিন্তু, বুঝতে পারি আমরা। তাইলে বারে বারেই তার উপরে হচ্ছে ফ্যাটিগ। আর যখন উপরে থাকছে শুধু মানে ল্যান্ড করার সময় আর ছাড়ার সময়ই না, যখন প্লেনটা উপরে ফ্লাই করছে তখনও কিন্তু বাতাসের মধ্যে তাকে একবার উপরে নিচে হয়, ফ্লাকচুয়েট করে। তো এরকম এয়ারক্রাফট গুলোর উপরে দেখা যায় যে এই প্রেসারের জন্য লোডটা বারে বারে উইংস এর উপরে লোডটা পড়ছে, এবং এটা খুব একটা বড় সমস্যা তৈরি করে। বেশ কিছু এয়ারক্রাফট এই কারণে তোমার এই ফ্যাটিগের কারণে ফেল করেছে, এটার উইংসটা হয়তো ভেঙে গেছে বা কোনো ডিজাস্টার হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এই ফ্যাটিগের কারণে। তো এই জিনিসগুলা খেয়াল রাখা যে কোথায় কোথায় এরকম ফ্যাটিগ লোডিং হতে পারে, সেগুলা মেটেরিয়ালের জন্য খুবই ডেঞ্জারাস হতে পারে, যেটা আপাত দৃষ্টি আমরা দেখতেই পারছি না। So failure occurs at a stress level considerably lower than the tensile or yield strength for a static load. যেটা বললাম যে স্ট্যাটিক লোডে থাকলে, মানে স্থির একটা লোডে থাকলে যেইখানে ফেল হওয়ার কথা ছিল সেটার চাইতে তোমার যদি ফ্যাটিগ লোডে থাকে তখন দেখা যায় তার চাইতে কম স্ট্রেস লেভেলেই সে ফেল করে যাচ্ছে। occurs after a lengthy period of repeated stress cycling, material becomes tired। মানে অনেকবার যদি এই জিনিসটা হতে থাকে, যেমন ব্রিজের ক্ষেত্রে হয়, যেমন এয়ারক্রাফটের ক্ষেত্রে হয়, বা এরকম যে সমস্ত জায়গায় এই ধরনের ফ্যাটিগ লোড পড়ে সেই সমস্ত জায়গায় তোমার মেটেরিয়াল আসলে টায়ার্ড হয়ে যায়। তোমার বারে বারে একবার একদিকে লোড হচ্ছে, আরেকবার আরেকদিকে লোড হচ্ছে, বলে যে মেটেরিয়াল টায়ার্ড হয়ে গেছে, ফ্যাটিগ হয়ে গেছে, সেজন্য সে ফেল করেছে। যেরকম মানুষও, যদি মানুষের মধ্যে বারবার টেনশন আসে, আবার টেনশন রিলিজ হয়ে যায়, আবার টেনশন আসে, তখন মানুষও দেখা যায় একসময় ফ্যাটিগ হয়ে যাচ্ছে। occurs in metals and polymers but rarely in ceramics। সিরামিক্স এর মধ্যে এটা আসলে অতটা দেখা যায় না, কারণ সিরামিক্স এর ক্যারেক্টারিস্টিক্সটাই আলাদা। সিরামিক্স এর ওই ইল্ডিং এর সাথে সাথেই দেখা যায় যে এটার ফেইলিয়ারও হয়ে যাচ্ছে। কি কি ধরনের স্ট্রেস সাইকেল হতে পারে যেই কারণে ফ্যাটিগটা হয়? এই দেখো, প্রথমটা যেটা, এটা তোমরা বুঝতে পারছো যে reversed stress cycle. The stress alternates from a maximum tensile stress to a maximum compressive stress of equal magnitude. এই যে টেনসাইল কম্প্রেসিভ একটা সাইকেল শেষ হলো, এই যে টেনসাইল কম্প্রেসিভ
আবার টেনসাইল, আবার কম্প্রেসিভ, আবার এরকম করে যেতে থাকবে। তাহলে এইটা এক ধরনের যে রিভার্সড স্ট্রেস সাইকেল, একবার টেনশন একবার কম্প্রেশন, একবার টেনশন একবার কম্প্রেশন, এটা পুরাটা দেয়া হয়নি, এরকম ভাবে যাবে। এটা হতে পারে, অথবা হতে পারে রিপিটেড স্ট্রেস সাইকেল, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্ট্রেসেস আর অ্যাসিমেট্রিক্যাল রিলেটিভ টু দ্য জিরো স্ট্রেস লেভেল। মানে এটা যে টেনশন কম্প্রেশন এরকম হতে হবে এরকম না, এরকম হতে পারে যে টেনশনটাই একবার বেশি একবার কম, একবার বেশি একবার কম, বা কম্প্রেশনটাই একবার বেশি একবার কম, একবার বেশি একবার কম, এরকমও হতে পারে। অথবা হতে পারে একেবারেই র্যান্ডম, কোনো ঠিক নাই, মানে কোনো ভ্যালু ফিক্সডও নাই, কিছু নাই, র্যান্ডম। এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় যে র্যান্ডম একটা স্ট্রেস সাইকেল, কোনো ঠিক নাই যে কিরকম ভাবে স্ট্রেসটা আসছে, কিন্তু ফ্লাকচুয়েট করছে। ফ্লাকচুয়েশনটা ঠিক আছে যে ফ্লাকচুয়েট করছে, কিন্তু এটা কি একদম মেপে মেপে যে এতটা বাড়ছে এতটা কমছে এরকম না, এরকম কোনো সিস্টেমেটিক কোনো ইয়ে নাই, এটা র্যান্ডম স্ট্রেস সাইকেল। এই যে কোনোটার কারণেই তোমার ফ্যাটিক ফেইলিয়ার হতে পারে। একটা হতে পারে হাই সাইকেল ফ্যাটিক, একটা হতে পারে লো সাইকেল ফ্যাটিক। হাই সাইকেল ফ্যাটিকটা কি, নাম্বার অফ সাইকেলস টু ফেইলিয়ার হলো তোমার 10,000 এর চাইতে বেশি, মানে 10,000 বার এরকম ভাবে সাইক্লিক লোডিং হয়েছে তারপরে ফেইল করেছে, সেগুলোকে হাই সাইকেল ফ্যাটিক বলছে। লো সাইকেল ফ্যাটিক হচ্ছে এটা যখন 10,000 এর চাইতে কম। একটা হতে পারে যে ফ্যাটিক তোমার আনক্র্যাকড কম্পোনেন্টস এ হতে পারে, অথবা ক্র্যাকড, অলরেডি ক্র্যাক আছে সেখানেও হতে পারে। কোনো ক্র্যাক নাই, একটা কম্পোনেন্টে মনে করো কোনো ক্র্যাক নাই, কিছুই নাই, সেই ক্ষেত্রে যদি ফ্যাটিক হয় সেই ফ্যাটিকটা হবে ইনিশিয়েশন কন্ট্রোলড ফ্র্যাকচার। ইনিশিয়েশন কন্ট্রোলড মানে ওটাতে একটা ক্র্যাক ইনিশিয়েট করা। এই যে ওখানে যদি ফ্যাটিক লোডিং হয়, মানে এখানে ছোট ছোট কম্পোনেন্টের ক্ষেত্রে সাধারণত এগুলো, একটা মনে করো গিয়ার, গিয়ারের উপরে মনে করো যে কোনো ওই গিয়ারটা মনে করো খুব সুন্দরভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে, কোনো ক্র্যাক নাই কিছু নাই, তো এইটার উপরে যদি এরকম ফ্যাটিক লোড আসতে থাকে তখন সেটা হচ্ছে ক্র্যাক যেহেতু নাই, ক্র্যাক ইনিশিয়েট করাটাই হচ্ছে এই ফ্যাটিক ফ্র্যাকচারটাকে কন্ট্রোল করে। মানে যতক্ষণ না ক্র্যাক ইনিশিয়েট করছে সেই সময়টাই হচ্ছে ফ্যাটিকটাকে কন্ট্রোল করে। কিন্তু যদি অলরেডি তোমার ক্র্যাক স্ট্রাকচার হয়, যে অলরেডি কোনো একটা মানে ম্যানুফ্যাকচারিং ঠিক মতো হয় নাই, বা কোনো কারণে সার্ভিসে কোনো কারণে এটার উপরে একটা ক্র্যাক হয়েছে, বা একটু স্ক্র্যাচ করে রেখেছে কেউ, বা কিছু একটা হয়েছে, ম্যানুফ্যাকচারিং এর সময়ও প্রবলেম হতে পারে, বা সার্ভিসে গিয়েও এটার উপরে কোনো ক্র্যাক যদি থাকে, সেই ক্ষেত্রে ফ্যাটিকটা হবে প্রপাগেশন কন্ট্রোলস ফ্র্যাকচার। মানে ফ্যাটিকটা তখন ওই যে ক্র্যাকটা আছে সেই ক্র্যাকটা কত দ্রুত প্রপাগেট করছে সেটাই কন্ট্রোল করবে ফেইলিয়ারটাকে। এটা সাধারণত বড় বড় কম্পোনেন্টের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন যেগুলোর মধ্যে কিছু ওয়েল্ডিং আছে সেগুলোর ক্ষেত্রে হয়, যেমন ব্রিজ, এয়ারপ্লেনস, শিপস, এইগুলাতে ওয়েল্ডিং এর ক্ষেত্রে দেখা যায় যে ওয়েল্ডিং করে রেখেছে সেটা ঠিক মতো ওয়েল্ডিং হয় নাই, কোনো ক্র্যাক আছে বা ভয়েড আছে বা কিছু একটা থেকে গেছে, ওয়েল্ডিং এ অসংখ্য হাজার অসংখ্যটা ডিফেক্ট থাকতে পারে। তো সেই ক্র্যাকটা বা সেই ডিফেক্টটা তোমার অলরেডি এক্সিস্ট করছে, তারপরে যদি এটা কোনো ফ্যাটিক লোডিং এ যায় তখন দেখা যায় ওই ক্র্যাকটা খুব সুন্দরভাবে প্রপাগেট করছে সহজেই। তো প্রপাগেশন, এই প্রপাগেশনটা কতটা তাড়াতাড়ি হচ্ছে বা আস্তে হচ্ছে সেটাই তখন ফ্র্যাকচারকে কন্ট্রোল করে। তাইলে আমরা যদি একটুখানি দেখি, আচ্ছা এই ছবিটা আগে একটু দেখে আসি। এই দেখো, যদি তোমার অলরেডি কোনো ক্র্যাক থাকে, এই যে 1 নম্বরে দেখাচ্ছে, এই যে এটা 1 নম্বর ট্রান্স গ্র্যানুলার। ট্রান্স গ্র্যানুলার তোমাদের মনে আছে কিনা যে গ্রেইনের ভিতর দিয়ে এরকম ভাবে ফ্র্যাকচার প্রপাগেট করে, একবারে চলে গেল। ইন্টারগ্র্যানুলার 2 নাম্বার, এই যে ইন্টারগ্র্যানুলার 2 নাম্বার মানে গ্রেইন বাউন্ডারি দিয়ে দিয়ে যেগুলা ফ্র্যাকচার প্রপাগেট করে। 3 and 4 সারফেস ইনক্লুশন অর পোর। 3 হচ্ছে এই যে এটা 3 আর এটা হচ্ছে 4, এই যে সারফেস ইনক্লুশন বা পরোসিটি, যদি কোনো একটা ইমপিউরিটি এখানে থাকে বা পরোসিটি যদি থাকে 3, 4 এরকম যদি থাকে, সেগুলাও তোমার ক্র্যাক ইনিশিয়েট করতে পারে, সেগুলো তোমার একটা ডিফেক্ট।
আর হচ্ছে গ্রেইন বাউন্ডারি ভয়েডস, এই যে গ্রেইন বাউন্ডারি 5 নম্বরে, গ্রেইন বাউন্ডারিতে বড় বড় ফাঁকা ফাঁকা জায়গা আছে ভয়েডস, সেটাও একটা ডিফেক্ট, সেটাও ক্র্যাক সহজে প্রপাগেট করে। ট্রিপল পয়েন্ট গ্রেইন বাউন্ডারি ইন্টারসেকশনস, এটা হলো 6 নাম্বার। এই দেখো 3টা গ্রেইন যেখানে এসে একসাথে মিশেছে সেই পয়েন্ট গুলাই, যে এই পয়েন্ট গুলা হচ্ছে বেশি খারাপ পয়েন্ট, এগুলা উইক পয়েন্ট। তো এই জায়গাগুলো তোমার ইন্টারসেকশনস, এই জায়গাগুলো তোমার খুব ক্রিটিক্যাল, এগুলা দিয়ে হচ্ছে ক্র্যাক, এটা অলরেডি এক্সিস্টিং ডিফেক্ট, এগুলা দিয়ে সহজে ক্র্যাক প্রপাগেট করে। তাহলে কি হয়, শুরুতে স্টেজ 1-এ এই যে সেই ক্র্যাকটা তোমার আস্তে আস্তে প্রপাগেট করছে, একটা সময় গিয়ে দেখা যাচ্ছে এটা একবারে মনে হয় স্টেজ 2-তে মনে হচ্ছে যে এটা আস্তে আস্তে ক্র্যাকটা হচ্ছে প্রপাগেট করছে এরকম ভাবে হয়তো ক্র্যাকটা আস্তে আস্তে প্রপাগেট করছে। স্টেজ 2-তে গিয়ে দেখো যে এইটা একবারে মনে হচ্ছে চলে গেছে, কোনো ইয়ে নাই, মানে রেট বাড়া কমা নাই, একবারে প্রপাগেট করেছে। এরকম হতে পারে, কেন হতে পারে সেটা দেখাচ্ছি। তাইলে যেটা বলছিলাম, ফ্যাটিক প্রসেসটা কিরকম, crack initiation at the sites of stress concentration, micro cracks থাকতে পারে, scratches, interior corners etc এগুলো থাকতে পারে। সো সারফেসের কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট, সেইটা যে ক্র্যাক ইনিশিয়েশন বিভিন্ন জায়গা থেকে হতে পারে। আমরা দেখলাম এই যে ক্র্যাক ইনিশিয়েশন বিভিন্ন কিছু থেকে হতে পারে, এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেখান থেকে ক্র্যাক ইনিশিয়েট করতে পারে। আরো হতে পারে যে তোমার কোনো একটা সারফেসের কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট, সারফেসে কেউ স্ক্র্যাচ করে রেখেছে বা তোমার কোনো ইন্ডেন্টেশন আছে, হ্যাঁ ছোট ছোট গর্ত করা হয়েছে কিছু দিয়ে, মানে ম্যানুফ্যাকচারিং এর সময় বা ফিনিশিং অপারেশনের সময় কোনো প্রবলেম থেকে গেছে। ইন্টেরিয়র কর্নার্স, মানে তোমার যদি শার্প কর্নার বা এরকম কিছু থাকে, শার্প কর্নার গুলা মানে মনে করো টি শেপ একটা শার্প কর্নার, সেগুলো তোমার ক্র্যাক সহজে প্রপাগেট করে। তোমরা চিন্তা করো যে একটা নর্মাল একটা লম্বা রড, সেটাকে তোমার সেটাকে ফ্র্যাকচার করার চাইতে যদি মনে করো একটা টি শেপের কোনো জিনিস হয়, সেটা কিন্তু ফ্র্যাকচার করাটা ইজি। ওই যে শার্প কর্নার আছে সেগুলো হচ্ছে তোমার ফ্র্যাকচার করাটা ইজি হয়। শার্প কর্নার গুলো তোমার স্ট্রেস কনসেন্ট্রেশন হয়, ওই শার্প কর্নার গুলো দিয়ে সহজে ক্র্যাক প্রপাগেট করে। সো ক্র্যাক প্রপাগেশনের দুইটা স্টেজ আমরা দেখলাম। ইনিশিয়াল স্লো প্রপাগেশন involves just a few grain, এই যে শুরুতে খুব আস্তে আস্তে প্রপাগেট করে ক্র্যাকটা, দেখাচ্ছে যে শুধু কয়েকটা গ্রেইন হয়তো ইনিশিয়ালি সে ইনভলভ করছে। স্টেজ 2 হলো ফাস্টার প্রপাগেশন পারপেন্ডিকুলার টু দ্য অ্যাপ্লাইড স্ট্রেস, crack eventually reaches critical dimension and propagates very rapidly, ultimate failure, মানে স্টেজ 2 তে খুব ফাস্ট প্রপাগেট করছে, করে একটা সময় গিয়ে আলটিমেট ফেইলিয়ার হয়ে যাচ্ছে। দেখো ক্র্যাক ইভেন্চুয়ালি রিচেস ক্রিটিক্যাল ডাইমেনশন, ক্রিটিক্যাল ডাইমেনশনে গিয়ে পৌঁছায় মানে এমন একটা ডাইমেনশনে গিয়ে পৌঁছায়, মনে করো এটা লেংথ হচ্ছে, ধরে নাও লেংথ একটা জিনিসের লেংথ মেটেরিয়ালের 10 মিলিমিটার, ক্রিটিক্যাল ডাইমেনশন মানে ক্র্যাকটা প্রপাগেট করতে করতে মনে করো যে 5 মিলিমিটার পর্যন্ত ক্র্যাকটা গেছে, এটাই হতে পারে এর জন্য ক্রিটিক্যাল ডাইমেনশন, যে বাকি 5 মিলিমিটার একবারে ভেঙে যাবে। এতক্ষণ তো মুখটা খুলছিল বন্ধ হচ্ছিল, খুলছিল বন্ধ হচ্ছিল, মানে ফ্যাটিক লোডিং এ আছে, তো ফ্যাটিক লোডিং এ থাকার কারণে কি ওই মুখটা একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, ক্র্যাকের মুখটা একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, মানে একবার হয়তো টেনসাইল একবার কম্প্রেসিভ লোড, ক্র্যাকের মুখ একবার খুলছে একবার বন্ধ হচ্ছে। কিন্তু যখন ক্রিটিক্যাল ডাইমেনশনে গিয়ে পৌঁছাচ্ছে তখন ওই ক্র্যাকটা বাকি লেংথটা একবারে চলে যাচ্ছে, ও আর আলটিমেট ফেইলিয়ার হয়ে যাচ্ছে। সেটা আমরা দেখছি কিভাবে হচ্ছে। The total number of cycles to failure is the sum of cycles at the first and the second stages. এই যে total number of cycles to failure, এটা হচ্ছে Ni plus Np, number of cycles for crack initiation plus number of cycles for crack propagation। একটু এই ছবিটা দেখো তাহলে আর একটু বোঝা যাবে। কোনটা দেখবা, এইটা দেখো আগে, এই ছবিটা আগে দেখো, এখানটায় দেখো, এখানে মনে করো একটা ক্র্যাক আছে, হ্যাঁ, বা এখান থেকে তোমার ফ্যাটিক এটা শুরু হয়েছে, এটা একটা ফ্যাটিক ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরে একটা
ক্রস সেকশনাল এরিয়া মানে ফ্র্যাকচার হয়ে গেছে তারপরে সেই সারফেসটা দেখাচ্ছে, সেই সারফেসটা ফ্র্যাকচার্ড সারফেসের ছবি এটা। হ্যাঁ, ফ্র্যাকচার এই ছবিটা ড্র করা হয়েছে ফ্র্যাকচার্ড সারফেসের ছবি। এই জায়গাটায় মনে করো ক্র্যাক ছিল, সেটা একটু খুললো, তারপরে আবার যখন একটু খুললো মানে মুখটা একটু হা হলো, একটা জায়গায় ক্র্যাক আছে সেটার মুখটা একটু হা হলো, তারপরে আবার কম্প্রেসিভ লোড মনে করে আসলো, আবার মুখটা বন্ধ হয়ে গেল, আবার খুললো, আবার বন্ধ হয়ে গেল, আবার খুললো, আবার বন্ধ হয়ে গেল, আবার খুললো, আবার বন্ধ হয়ে গেল, এরকম করে এই পর্যন্ত যখন আসলো, খুললো আবার বন্ধ হয়ে গেল, এরপরে এই ক্র্যাকটা মানে ক্রিটিক্যাল ডাইমেনশনে পৌঁছে গেছে, এরপরে যখন খুলবে পুরাটা একবারেও টান দিয়ে একবারে পুরাটা গেল। আর এই যে এরকম বিচ মার্কস এর মতন হবে না। বিচ মার্কস বুঝি আমরা যে সমুদ্রের পাশে বা নদীর পাশে ঢেউগুলো এসে যখন পানিটা যখন চলে যায় তখন এরকম একটা লেয়ার 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 হয়ে থাকে, ওই বালিগুলো ওভাবে করে সাজানো থাকে, তো সেইটাকে বলে হচ্ছে বিচ মার্কস। এরকম একটা বিচ মার্কস এর মতন আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো সেইটা কেন হচ্ছে, কারণ ক্র্যাকটার মুখটা ওপেন হচ্ছে আবার বন্ধ হচ্ছে, ওপেন হচ্ছে আবার বন্ধ হচ্ছে, এরকম ভাবে হতে হতে একটা সময় গিয়ে তোমার ক্রিটিক্যাল ডাইমেনশনে পৌঁছলো, পৌঁছানোর পরে তারপরে বাকি অংশটা সে একবারে আবার যখন মুখটা হা হলো, ক্র্যাকের মুখটা যখন খুললো মনে করো টেনসাইল লোডিং এর জন্য, তখন বাকি অংশটা এক টানে ছিঁড়ে গেল। এই দেখো এটা হচ্ছে সত্যিকারের একটা ফ্যাটিক ক্র্যাকিং হওয়ার পরে ফ্র্যাকচার সারফেস। এই জায়গাটা দেখো স্মুথ, এই জায়গাটা স্মুথ কেন, কারণ এখানটায় ওই যে এটা হচ্ছে এই অংশটা, এই স্মুথ জায়গাটা হচ্ছে এই অংশটা, এই অংশটা, এটা হচ্ছে বারবার মুখটা ইনিশিয়েশন, এখানে ক্র্যাক ইনিশিয়েশন, খুলেছে আবার বন্ধ হয়েছে, খুলেছে আবার বন্ধ হয়েছে, বারবার ঘষা খেয়েছে এই জায়গাটা স্মুথ। আর বাকি অংশটা এই যে একটু এবড়ো খেবড়ো অংশ দেখা যাচ্ছে সেটা একবারে খুলে গেছে, মানে এতটুকু হওয়ার পরে একটা ক্রিটিক্যাল ডাইমেনশনে পৌঁছে গেছে, এখন আর বাকিটা সে এক টানে খুলে ফেলেছে। এই যে এতটুকু অংশ হচ্ছে তোমার ক্রিটিক্যাল ডাইমেনশন, এই যে রিজিয়ন অফ স্লো ক্র্যাক প্রপাগেশন, আর রিজিয়ন অফ র্যাপিড ফেলিয়ার হচ্ছে পুরো জায়গাটা। এখানে যখন পৌঁছে গেছে খুলতে খুলতে তখন সে বাকিটা একবারে ফেল করে গেছে। এগুলা এখন তোমরা দেখলে বুঝবা। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম, র্যান্ডম সাইকেল যেগুলোতে হয় ওগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে সাইকেল অফ নাম্বার কনসিডার করি? কোনটা? মানে যেখানে হচ্ছে কি ম্যাম টেনশন আর হচ্ছে কম্প্রেসিভ ফোর্সটা যেখানে আমাদের র্যান্ডম সাইকেলে হয়। ও আচ্ছা, এইটা এটা কি সাইকেল কিভাবে কনসিডার করি? এটার সাইকেলটা কিভাবে কনসিডার করে এটা আমার জানা নাই, একটু জেনে নিব। থ্যাংক ইউ, আমি জানি না এটা সাইকেল কিভাবে কনসিডার করে। আমি দেখি নেক্সট দিন তোমাকে জেনে জানাবো। হ্যাঁ জি ম্যাম। আর কোনো কোয়েশ্চেন? এটা কি বোঝা গেছে? হ্যাঁ বল। এরকম একটা ব্রিজ কতদিন হচ্ছে সাস্টেইন করবে এটা কি তাহলে সিভিলের ওরা ডিটারমিন করে না হচ্ছে এমএমই এর হচ্ছে গ্র্যাজুয়েটরা করে এই কাজটা? এমএমইর লোকজন যেটা করে তারা হচ্ছে যে এই ক্রাইটেরিয়া গুলা, হ্যাঁ, তাদেরকে বুঝতে হেল্প করে যে তোমার মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স, মেটেরিয়ালের যে প্রপার্টি সেইগুলা তাদেরকে বুঝতে হেল্প করে, কিন্তু ডিজাইনটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়াররা করে। মানে এই যে ফ্যাটিক যে একটা ইস্যু, হ্যাঁ, বা মেটেরিয়াল সিলেকশন যে একটা ইস্যু, যেমন তোমার টাইটানিকের কথা আমি বললাম, হ্যাঁ, ডিজাইনটা তো অন্যজন করেছে, ডিজাইন তো আর মেটেরিয়ালস এর লোকজন করে নাই, কিন্তু সবার শুরুতে যে জিনিসটা সিলেক্ট করতে হবে, যে মেটেরিয়াল সিলেকশন এবং মেটেরিয়ালস এর যেই প্রপার্টি গুলো আছে যেটা কিনা সেখানে গিয়ে তোমাকে এফেক্ট করতে পারে। যেমন টাইটানিকে যদি প্রপার মেটেরিয়াল সিলেকশন হতো, বা ওই যে ডাকটাইল ব্রিটল ট্রানজিশনের বিষয়টা যদি জানা থাকতো, বা তোমার এই যে নর্মাল অ্যাটমসফিয়ার থেকে ঠান্ডায় গেলে গরমে গেলে যে মেটেরিয়ালের প্রপার্টি চেঞ্জ হয়, বা মেটেরিয়াল যে এরকম ফ্যাটিক ফেইলিয়ার হতে পারে, সেই ইনফরমেশন গুলা, সেই সমস্ত মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিজ গুলা আমরা হচ্ছে যে এইগুলা আমরা অন্যদেরকে ইনফরমেশন গুলা দেই, যেগুলা তারা ডিজাইন পারপাসে বা আর্কিটেকচারের লোকজন সেগুলা ব্যবহার করে, তারা যেখানে ব্যবহার করতে চাচ্ছে আর্কিটেক্টরা এবং সিভিল ইঞ্জিনিয়াররা ওই ইনফরমেশন গুলা কালেক্ট করে তারপরে তারা সেটা ইউজ করে তাদের ডিজাইনের জন্য।
যেমন এখানে একটা ব্রিজের ডিজাইনের জন্য মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারদের অনেক কিছু করার আছে, যেমন ওখানে প্রচুর ওয়েল্ডিং হবে। যদি স্টিল স্ট্রাকচারের তোমার ব্রিজ হয়, প্রচুর ওয়েল্ডিং করতে হবে, প্রচুর ওয়েল্ডিং। এবং এই ওয়েল্ডিং গুলা যদি প্রপারলি না হয়, ওয়েল্ডিং এর কারণে, ওয়েল্ডিং তো আমরা বুঝিও যে দুইটা জিনিসকে জোড়া লাগাই, হ্যাঁ, আমরা তোমরা রাস্তা, আমাদের দেশে তো অনেক কিছু ওপেন দেখা যায়, রাস্তাঘাটে ওয়েল্ডিং করতে দেখেছো, হ্যাঁ। তো ওয়েল্ডিং তো আসলে এভাবে করে না, প্রপার প্রিকশন নিয়ে অনেক সুন্দরভাবে করতে হয়। এটার প্রচুর স্ট্যান্ডার্ড আছে। এবং এই ওয়েল্ডিং এর জন্য মেটেরিয়ালের আশেপাশে যেই জায়গাটা মেল্ট করে আবার সলিড হয়ে গেল, তার আশেপাশে কিন্তু এটার মাইক্রো স্ট্রাকচার মানে প্রপার্টিও চেঞ্জ হয়ে যায়। তো সেই ইনফরমেশন গুলা, যে কোন কোন জিনিসকে ওয়েল্ডিং করে আসলে জোড়া লাগানো যাবে, ওয়েল্ডিং এর পরে এটার কি ধরনের চেঞ্জ হতে পারে, ওয়েল্ডিং এর আগে পরে কি ধরনের প্রিকশন নিতে হবে, যদি ঠিকমতো ওয়েল্ডিং না হয় ওখানে যে ডিফেক্ট গুলা থাকবে, সেগুলা এই ফেইলিয়ার গুলা হওয়ার জন্য অন্যতম কারণ। এই যে তারপরে করোশন, যেটার কথা বলছি, করোশন ফ্যাটিগ হয়েছে, করোশন, সেই ক্রাইটেরিয়া গুলা, সেগুলা সমস্ত কিছু আমরা এই নলেজ গুলা শেয়ার করি অন্য ইঞ্জিনিয়ারদের সাথে। করোশনও একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। করোশন মনে করো একটা তোমার কোস্টাল এরিয়াতে তোমার একটা কনস্ট্রাকশন আছে, দেখা যাবে সেখানে ওই যে রড গুলো, স্টিলের যেগুলো রড আছে, সেগুলো হয়তো কনস্ট্রাকশনের সময়ই হয়তো করোডেড হয়ে যাচ্ছে এত লোনা পানিতে বা ইয়েতে। সেই প্রোটেকশন গুলা কিভাবে দেয়া যাবে সেইগুলো আমরা শেয়ার করি, কিন্তু আমরা ডিজাইন করি না। জি ম্যাডাম, থ্যাংক ইউ, বুঝাচ্ছি। এইখানটায় এইটা কি বোঝা গেছে ফ্যাটিক ফেইলিয়ারটা? আমরা কি এটার আরেকটু আছে সেটা শেষ করে দিব ফ্যাটিকটা, নাকি পরের দিন? আচ্ছা ম্যাম, শুরুতে এই ফ্যাটিক ফেইলারে এই যে পার্টে বললেন যে এই মানে কি বলে, যেখান থেকে ফ্যাটিক যে পয়েন্টে শুরু হয় সেই জায়গাটা ওপেন হয় বা মানে আবার খুলে বন্ধ হয়, খুলে বন্ধ হয়, এটা কি পার্টটা ওই যে স্টেপ 1 যেটা দেখাইছিলেন আগে 2-3টা স্লাইডে, ওইটা? এটা এখানে যে স্টেপ 1 স্টেজ 1 যেটা দেখাইছিলেন সেখানে এটা হয়? হ্যাঁ হ্যাঁ, স্টেজ 1 এ মানে তোমার ক্র্যাকটা তখন ওই যে মনে করো যে তোমার একটা রড আছে, রডের মধ্যে একটা জায়গায় একটা ক্র্যাক আছে, রডটাকে যদি টেনসাইল, এটা দেখো, এই ছবিটা দেখো, মনে করো এইখানটায় কোনো একটা ক্র্যাক আছে, হ্যাঁ, এটা একটা মনে করো স্যাম্পল, ব্লু কালারটা হচ্ছে স্যাম্পল, এই জায়গায় একটা ছোট্ট মনে করো ক্র্যাক আছে। এখন তুমি যখন এখানে একটা লোড দিচ্ছ, তখন এটা কি হবে, এই ক্র্যাকটা ওপেন হয়ে যাবে, এখানকার ক্র্যাকটা, এখানে যদি একটা টেনশন দাও তাহলে এই ক্র্যাকটা ওপেন হবে। এখন আবার যদি এটাকে উল্টা দিকে লোড দাও, মানে তখন আবার ক্র্যাকটা বন্ধ হয়ে যাবে। মানে এটাকে যদি নিচের দিকে বাঁকাও, তা এরকম যদি শেপ করো, তাহলে এটা ক্র্যাকটা ওপেন হবে। এটাকে যদি আবার এরকম শেপ করো, তখন আবার ক্র্যাকটা বন্ধ হয়ে যাবে। এরকম বারবার টেনশন কম্প্রেশন দিতে থাকলে ক্র্যাকটা একবার মুখটা খুলবে আবার বন্ধ হয়ে যাবে, যদি এইরকম জায়গায় কোনো ক্র্যাক থাকে। তাহলে ম্যাডাম যখন স্টেজ 2 তে যাব তখন ওই যে আগে একটা স্লাইডে যে মানে একটা ইকুয়েশন দেখাইছিলেন দুইটা, মানে কতগুলা সাইকেলের নাম্বার, তো আমার স্টেজ 2 তে যে প্রপাগেশনের নাম্বার অফ সাইকেল সেটা কি অনেক কম হবে? মানে হ্যাঁ, ওটা অনেক কম হবে। হ্যাঁ, বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন, ওই যে আরেকটা যে শুরুতে একটা দেখেছিলেন যে হাই ক্র্যাক এন্ড লো ক্র্যাকের ওই মানে নাম্বার অফ সাইকেল 10,000 এর বেশি হইলে আর কম হইলে, সেটা কি টোটালটা যে মানে দুইটা সাম করেছে আমরা টোটালটা পাইছি? হ্যাঁ হ্যাঁ, এনএফটা হচ্ছে টোটাল। হ্যাঁ, টোটাল। থ্যাংক ইউ ম্যাম। আমার মনে হয় আজকে এতটুকুই থাক। তোমরা কি আজকে প্রেজেন্ট করবে? প্রেজেন্টেশনটা আজকে দিবে? জি ম্যাম, এখনই শুরু করলে ভালো হয় আর কি, আমাদের 12টা বাজে আরেকটা ক্লাস আছে তো। হ্যাঁ, সেজন্যই আজকে এটা থাক। তাইলে আমরা হচ্ছে যে নেক্সট দিন বাকিটা শেষ করি। আমি তাইলে এটা শেয়ারিং স্টপ করছি।